কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তঞ্জিম সারোয়ার হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। এছাড়া 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুর 12টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় দেন। তবে অপরাধ প্রমাণিত না হয় 5 জনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মামলার 18 আসামির মধ্যে 6 জন পলাতক। তাদের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত রায় দিয়েছেন। একই সাথে সংশ্লিষ্ট অস্ত্র মামলাতেও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ার ডুল হাজরায় অভিযানে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন লেফটেন্যান্ট তঞ্জিম সারোয়ার নির্জন। আয়োজনাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, মামলার রায় নিয়ে দুই পক্ষের আইনজীবী এবং লেফটেন্যান্ট তানজিমের স্বজনদের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, আর পলাতক আসামিদের বিষয়ে আদালতের নির্দেশনা কি রয়েছে? মামলার এই বিষয়ে আসলে যদি বলতে হয় তাহলে আমরা মামলার যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং যে আসামি পক্ষের আইনজীবী দুজনের সাথে আমার কথা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন এখানে যারা আসামি পক্ষের আইনজীবী রয়েছেন তাদেরকে আসলে সাফাই সাক্ষী মানে যতজন তাদের সাফাই সাক্ষী রয়েছে সবকিছুই আনার জন্য তারা সময় দিয়েছিলেন। আম, অনেকটা আসলে আপনি জানেন চকরিয়ায় যৌথ বাহিনীর যে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে তানজিম নিহত হয়েছিল। এই মামলাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মামলা। এটি আসলে যে বিচারক যিনি আছেন তিনি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আসলে সবাইকে সময় দিয়েছিলেন। হ্যাঁ, তো সব মিলিয়ে আসলে আজকে 12টার পরেই কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক তিনি আজকে এই রায়টি দিয়েছেন। এই রায়তে আসলে যারা পলাতক রয়েছেন অর্থাৎ 6 জন পলাতক রয়েছেন, 6 জন পলাতকের মধ্যে তাদের মধ্যে একজনকে ফাঁসি আর একজনকে যাবজ্জীবন, বাকি 4 জন কে বেকসুর খালাস দিয়েছিলেন। আসলে আদালত যেই তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হয়, তাদের ব্যাপারে কোন ধরনের সম্পৃক্ততা না থাকার কারণে তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। তা আদালত যারা খালাস পেয়েছেন তাদেরকে আসলে আদালতের মাধ্যমে এসেই নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সেই প্রক্রিয়া গ্রহণ করতে হবে বলে আমরা জানতে পেরেছি। তবে যারা আমি দেখেছি আসামি পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন এই রায়ে তারা সন্তুষ্ট নয় এবং তারা এটি নিয়ে উচ্চ আদালতে যাবেন। এবং যে তানজিম হত্যা মামলার যে রায়টি ঘোষণা করা হয়েছিল এখানে তানজিমের পরিবার ছিলেন, তারা অনেকটা এই রায়ে সন্তুষ্ট বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন। উগ্রবাদ ও মব কালচার কঠোরভাবে দমন করারও আশ্বাস দেন তিনি। ডিএমপি চলতি মাসে 2024 জনকে আসামি আটক করেছে বলে জানান তিনি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনার। ঢাকা মহানগর পুলিশের দায়িত্বভার গ্রহণের 3 দিন পর বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। ডিএমপিকে আরো জনবান্ধব, গতিশীল এবং জবাবদিহিমূলক করতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানানোর পাশাপাশি এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন ডিএমপি কমিশনার। একটি নিরাপদ নগর গড়তে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান তিনি। অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ার করেন ডিএমপি কমিশনার। অপরাধ প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে জানিয়ে রাজধানীর পুলিশ প্রধান বলেন, মব কালচার কঠোর হাতে দমন করা হবে। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। কোথাও যদি কোনো উগ্রবাদের সংবাদ পাওয়া যায় সেটি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি। তো এখন পর্যন্ত আসলে ঢাকায় ঠিক সেভাবে উগ্রবাদের যে আপনি যেভাবে ধারণা বলছেন সেভাবে আমাদের কাছে তথ্য নেই। তবে আমাদের যে টিম সার্বক্ষণিক কাজ করছে, কোথাও
উগ্রবাদের বা উগ্রবাদীর সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নিব। মহানগরীর থানাগুলোকে আরো জনবান্ধব করার ঘোষণা দেন নতুন কমিশনার। সেই সাথে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে অবহেলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি চলছে। প্রথম দিন বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির শুনানি হয়। এবার 21 থেকে 29 ভাগ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। নতুন দর 1 জুন থেকেই কার্যকর করার প্রস্তাব পিডিবির। বিইআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে পিডিবির প্রস্তাবে বলা হয়, বর্তমানে প্রতি ইউনিটের পাইকারি দর 60 টাকা 4 পয়সা। সেখানে গত অর্থবছরে গড় খরচ 13 টাকা 19 পয়সা। এতে বছরে মোট ঘাটতি প্রায় 60,000 কোটি টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি অর্থবছরে ঘাটতির পরিমাণ 63,000 কোটি টাকায় দাঁড়াতে পারে। প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা দাম বাড়ালে ঘাটতি কমে হতে পারে 13,298 কোটি টাকা, আর 1 টাকা 50 পয়সা হারে দর বাড়ালে ঘাটতি কমবে 16,500 কোটি টাকার বেশি। গণশুনানিতে ভোক্তা অধিকার অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা উপস্থিত রয়েছেন। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর বাড়ানো হয়। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে তরল জ্বালানি এবং গ্যাসের সরবরাহ ব্যবস্থা ডিসরাপ্ট করছে এবং জ্বালানির বাজার মূল্যের উপর প্রভাব ফেলছে। এর ফলে প্রাথমিক জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক ব্যবস্থাপনার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। প্রায় 3 গুণ আমাদের এই গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু বিদ্যুতের রেট যে পর্যায়ক্রমে এর সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা ছিল, এটা কিন্তু আমরা করতে পারি নাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, নতুন দাম নিয়ে গণশুনানিতে কি ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে, আর যে কথা বলা হচ্ছে 1 জুন থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, সেটি আসলে হতে পারে কিনা? রাজীব, যেটা বলছিলাম যে আসলে আপনি একটু আগে দর্শকদের জানাচ্ছিলেন যে 7 টাকা 4 পয়সা প্রতি ইউনিট গড়ে বিক্রি হয় পাইকারি পর্যায়ে বিদ্যুৎ, এবং সেই বিদ্যুতের কিন্তু সরবরাহ পর্যায়ে খরচ হচ্ছে 13 টাকারও বেশি। প্রতি ইউনিটে 6 টাকার মতো লোকসান বা ঘাটতি যেটাই বলেন, সেটা পূরণ করতে হয় সরকারকে। তো এই ঘাটতি কমিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আজকে এই গণশুনানি চলছে। আজকে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেখানে পিডিবির পক্ষ থেকে যেটা বলা হয় যে মধ্যপ্রাচ্য যুদ্ধ, পাশাপাশি এই যে অতিরিক্ত যে ক্যাপাসিটি রয়েছে বিদ্যুৎ উৎপাদনের আমাদের, অর্থাৎ 16,000-16,500 চাহিদার বিপরীতে 28,000 মেগাওয়াট পর্যন্ত যে ইনস্টলড ক্যাপাসিটি রয়েছে, সেই অতিরিক্ত ক্যাপাসিটির কারণে কিন্তু বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ বাড়ছে। জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধির কারণে ভর্তুকির চাপ বাড়ছে। ডলারের যে বিপরীতে টাকার যে অবমূল্যায়ন হয়েছে গত 2-3 বছর 4 বছরে, সেটার কারণে কিন্তু ব্যাপক হারে ভর্তুকির চাপ বেড়েছে। তো এই কারণেই কিন্তু পিডিবির কিন্তু বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এখন পর্যন্ত 50,000 কোটি টাকার বেশি বকেয়া পড়ে আছে। সরকার এর তরফ থেকে যে অর্থ ছাড় করা হচ্ছে, সেটা দিয়েও কিন্তু সংকুলন করা কঠিন হয়ে পড়েছে। এমন একটি অবস্থায় 2 বছর পরে বিদ্যুতের দাম বৃদ্ধির এই তোড়জোড় শুরু হয়েছে, এবং পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত যদি পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি হওয়ায়, সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত ভর্তুকির চাপ কমতে পারে। তারপরেও সরকারকে বড় অঙ্কের ভর্তুকি গুনতে হবে। তবে এখানে একটা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে বিইআরসির তরফ থেকে, যে শুধুমাত্র বিদ্যুতের দাম বৃদ্ধি করে ভর্তুকির চাপ কমানোর পথে না হেঁটে পিডিবিকে আরও কৌশলী বিভিন্ন রকমের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেখানে রয়েছে কিভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যায়, সেখানে বিদ্যুতের উৎপাদন খরচ কিছুটা কম, কিভাবে বেশি খরচ যেসব কেন্দ্রে হয়, সেই সব কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা থেকে সরে আসা ধাপে ধাপে কিভাবে যায়। পাশাপাশি বিদ্যুতে কিন্তু বড় অঙ্কের সিস্টেম লস রয়েছে, চুরি সহ বিভিন্ন কারণে সিস্টেম লস রয়েছে 10% বেশি বিতরণ এবং সঞ্চালনে। সেই সিস্টেম লসটা কমিয়ে আনতে পারলেও কিন্তু ভর্তুকির চাপ অনেকটাই কমে আসবে। তো আজকে
ভোক্তাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এখন যে আর্থসামাজিক পরিস্থিতি, মানুষের জীবনযাপনের যে ব্যয় বিভিন্নভাবে যেভাবে বেড়েছে সেটা মেটাতে গিয়েই কিন্তু ভোক্তারা হিমশিম খাচ্ছে। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করার বিপক্ষে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে ভোক্তা সংগঠনের তরফ থেকে। তো এই যুক্তিতর্ক চলবে। এখন এই মুহূর্তে কিন্তু বিদ্যুতের যে সঞ্চালন খরচ প্রতি ইউনিটে সেটাও বৃদ্ধি করার দাবি নিয়ে গণশুনানি চলছে। প্রতি ইউনিট বিদ্যুতের সঞ্চালন খরচ 16 থেকে 17 পয়সা বৃদ্ধি করে 48 থেকে 49 পয়সায় নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ কোম্পানি, এবং সেটার বিষয়ে এখন যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। এই যে শুনানি আগামীকালকে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে বিতরণ সংস্থাগুলো তাদের দাবি জানাবেন। সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। বিদ্যুতের দর বৃদ্ধির গণশুনানি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হরিশ সাহা। আর্থিক খাতে অনিয়ম দূর করা না গেলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে তিনি বলেন, বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে অব্যবস্থাপনার কারণেই অতীতে দেশ থেকে টাকা পাচার হয়েছিল। একইভাবে পুঁজিবাজারে ভুয়া অডিটের কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ সংকটে রয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের আস্থা ফেরাতে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। দেশে এখন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে জানিয়ে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন অর্থমন্ত্রী। অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে, অনেকগুলো ব্যাংক। এগুলোর কারণ এনপিএল থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে, এবং বোর্ডের মেম্বার ইন কলিউশন উইথ দ্য ম্যানেজমেন্ট তারাই টাকা নিয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মেহেরপুরের পামন্দি হাট। ঈদ উপলক্ষে সাপ্তাহিক এ হাটে বেড়েছে গরু বেচা কেনা। অন্য সময়ে এ হাটে গরু তোলা হয় 2500 থেকে 3000। ঈদ উপলক্ষে প্রতি হাটে আসছে 5000-এর বেশি গরু। এখান থেকে পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আকার অনুযায়ী এক একটি গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আইছি মেহেরপুর হাটে, এইখান থেকে আমরা কয়েকশো গরু নিয়ে যাব। প্রতি বছরে আমরা এখান থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ অনেক অনেক হাট আছে, ওখানে আমরা বিক্রি করি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতেও জমে উঠেছে পশুর হাট। এ হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন, গরু লালন পালনে খরচ বাড়ায় লাভ তুলনামূলক কম। খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আমাদের 9 মাইলের হাটে। 9 মাইলের প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু দামও মোটামুটি চওড়া ছিল। এবারের ঈদে জেলায় 1000 কোটি টাকার পশু বিক্রির আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিটি হাটেই প্রায় আমাদের ভেটেনারি মেডিকেল টিম থাকবে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে আমাদের সহযোগিতা নিতে পারবে। বেশ করে অসুস্থ গরুগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে। লালমনিরহাটেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ও খামার ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে গরু দেখার জন্য আসছি। এবছর লালমনিরহাটে কোরবানির জন্য 2,06,462টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় 1,52,884টি পশুর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলার চা শ্রমিকদের ইতিহাসে রক্ত ঝরা বেদনার দিন 20 মে। 1921 সালের এই দিনে ব্রিটিশ শাসকদের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে মূল্যকে চল আন্দোলনের ডাক দিয়ে নিজ ভূমিতে ফিরতে চেয়েছিলেন চা শ্রমিকেরা। কিন্তু চাঁদপুরের মেঘনার ঘাটে ব্রিটিশ বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান অগণিত শ্রমিক। 105 বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক দিনটিতে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পূরণ হয়নি। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট ও আসামের চা বাগানগুলোতে নিয়ে আসা হয়েছিল শ্রমিকদের। কঠোর শ্রম আর অমানবিক নির্যাতনের শিকার হয়ে 1921 সালে ফুঁসে ওঠেন তারা।
হাজার হাজার শ্রমিক সিদ্ধান্ত নেন নিজেদের আদিনিবাস বা মূল লুকে ফিরে যাওয়ার। কিন্তু তা হতে দেয়নি ব্রিটিশ শাসকরা। সে বছরের ২০ মে চাঁদপুরের মেঘনা নদীর তীরে পৌঁছালে তাদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ গোর্খা বাহিনী। ২০ মে চা শ্রমিকদের জন্য একটা বেদনাদায়ক দিন। আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসছিল মিথ্যা প্রলোভন দেখিয়ে। যে আশা দিয়ে তাদেরকে আনা হয়েছিল সেই আশাটা ভঙ্গ করা হয়েছে। নিপীড়ন নির্যাতন শুরু করা হয়েছে। পূর্বপুরুষরা যখন এদেশ ছেড়ে যখন তারা চলে যেতে চাইল, নির্বিচারে গুলি করা হলো চাঁদপুর মেঘনা ঘাটে। রক্তাক্ত সেই ঘটনার ১ শতাব্দী পেরিয়ে গেছে। চা শ্রমিক নেতারা বলছেন, পূর্বপুরুষদের আত্মত্যাগের দিনটি স্মরণ করে দেশের সব চা বাগানে ২০ মে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস ঘোষণা করা উচিত। আমি চাই জাতীয়ভাবে চা শ্রমিক দিবস হিসাবে সেটা স্বীকৃতি দেওয়া হোক এবং ওই দিনটা পালনের জন্য প্রত্যেকটা চা বাগান যাতে স্ববেতনে ছুটি দিয়ে মজুরি দিয়ে ছুটি প্রদান করে। বর্তমানে দেশে নিবন্ধিত ১৭০টি চা বাগানের মধ্যে ১৩৪টি মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জে। এসব বাগানের প্রায় ১০ লাখ জনগোষ্ঠী এখনও রয়েছে নানা সংকটে। মূল্যকে চলো আন্দোলনে চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ পুলিশের গুলিতে কয়েকজন চা শ্রমিক নিহত হয়। চা শ্রমিকদের ইতিহাসে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। বর্তমান বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পাশাপাশি চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করছি। অধিকার আদায়ের দিন ২০ মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার দাবি চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।